51 বছর ধরে যে ভারত ফারাক্কা বাদ দিয়ে বাংলাদেশকে শুকিয়ে মেরেছে, আজ তারাই পড়েছে চরম মাইনকার চিপায়। প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় এসেই এমন এক মাস্টার স্ট্রোক দিয়েছেন যে ভারতের ঘুম পুরোপুরি হারাম হয়ে গেছে। একেবারে সোজা সাপটা চ্যালেঞ্জ, ফারাক্কা ভাঙলে তবেই থামবে তিস্তা মেগা প্রকল্প। মানে এবার চীনের সাথে হাত মিলিয়ে বাংলাদেশ যে চালটি চেলেছে তা ভারত স্বপ্নেও ভাবেনি। এতদিন যারা বাংলাদেশকে গাজা বা ইউক্রেন বানানোর ফাঁকা হুমকি দিত, তারা আজ নিজেদের অস্তিত্ব নিয়েই ভয় কাঁপছে। ইট ছুড়লে যে পাটকেলটি খেতে হয়, ভারত এখন হাড়ে হাড়ে সেটা টের পাচ্ছে। কিভাবে 51 বছরের এই চরম বেইমানির বদলা নিচ্ছে বাংলাদেশ, আর কেনই বা ভারতের সব অহংকার মাটিতে মিশে যাচ্ছে। দিল্লির সাউথ ব্লকের দিকে তাকালে এখন এক অদ্ভুত থমথমে পরিবেশ চোখে পড়বে। রাইসিনিয়া হিলের বিশাল সব ভবনের ভেতরে এসির বাতাসেও মোদী প্রশাসনের বড় বড় কর্তাদের রীতিমতো ঘাম ছুটে যাচ্ছে। তাদের কলিজা রীতিমতো শুকিয়ে কাঠ। শুধু কি তাই, ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের বড় কর্তাদের রাতের ঘুম পুরোপুরি হারাম হয়ে গেছে। তারা এখন কিছুতেই বুঝতে পারছে না কিভাবে এই বিরাট বিপদ সামাল দেবে। কারণ একটাই, ঢাকার নতুন সরকারের তুখোড় সব রাজনৈতিক ছক। ভারতের মূলধারার মিডিয়াগুলোর দিকে চোখ রাখলেই দেখা যাচ্ছে তাদের কপাল চাপড়ানো আর কান্নাকাটি। ভারতের মিডিয়া এখন শুধু আবোল তাবোল বকছে আর আবোল তাবোল খবর ছড়াচ্ছে। প্রাইম টাইম সেগুলোতে রীতিমতো মাথায় হাত দিয়ে বসে আছেন টিভি চ্যানেলগুলোর মাথারা। সবার মুখে একটাই কথা, চরম ধরা খেয়েছে দিল্লি। এতদিন যে দাদাগিরি দেখিয়ে মোদী সরকার পার পেয়ে যেত, আজ সে মাতব্বরি আর ধোপে টিকছে না। নাকের ডগায় বসে তিস্তা মহাপরিকল্পনায় চীনকে যুক্ত করার যে মাস্টার প্ল্যান তারেক রহমান সাজিয়েছেন, তাতে পুরো মোদী প্রশাসনের এখন লেজে গোবরে অবস্থা। দিল্লির বড় বাবুরা এখন মহা আতঙ্কে ভুগছেন। তারা বুঝতেই পারছেন না কিভাবে এই ফাঁদ থেকে বের হবেন। কিন্তু কেন আজ বেইজিংকে ডেকে এনে হাজার হাজার কোটি টাকা এই মেগা প্রজেক্ট করতে হচ্ছে? আদতে এর পেছনের ইতিহাস ঘাটলে দেখা যায় 51 বছরের এক ভয়ঙ্কর বেইমানির দলিল। আন্তর্জাতিক কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে একসময় গায়ের জোরে ফারাক্কা বাঁধ চালু করেছিল দিল্লি। কলকাতা বন্দর বাঁচানোর ঠুনকো অজুহাতে হুগলি নদীতে পানি টেনে নেওয়ার যে ফন্দি খাটানো হয়েছিল, তার চরম খেসারত দিতে হয়েছে এদেশের সাধারণ মানুষকে। পানির অভাবে উত্তরাঞ্চলের বিস্তৃত আবাদি জমি আজ মরুভূমিতে পরিণত হয়েছে। উত্তরাঞ্চলের সাধারণ কৃষকরা আজ পথে বসেছে। তাদের চোখের পানি দেখার কেউ ছিল না এতদিন। পাশাপাশি কৃষকের ফসল নষ্ট হচ্ছে আর জেলের জালে ঠিকমতো মাছ ধরা পড়ছে না। শুধু ফারাক্কাই নয়, তিপাই মুখ থেকে শুরু করে তিস্তা কিংবা পদ্মার উজানে একের পর এক ড্যাম বসিয়ে বাংলাদেশের ছোট বড় 300-র বেশি নদীকে তিলে তিলে শুকিয়ে নিঃস্ব করা হয়েছে। গত 50 বছরে 54টি অভিন্ন নদীর পানি একতরফাভাবে আটকে রেখে যে অমানবিক জুলুম মোদী প্রশাসন চালিয়েছে, তার ফলশ্রুতিতেই আজ বাংলাদেশের এই কড়া অবস্থান। পানি আটকে রেখে যে দাদাবাবুরা এতদিন বাংলাদেশকে ঘোল খাইয়েছে, আজ তারাই পড়ছে সবচেয়ে বড় ফাঁদে। বাংলাদেশের মানুষ আজ আর চুপ করে বসে নেই। তারা তাদের ন্যায্য অধিকার বুঝে নিতে পুরোপুরি মাঠে নেমেছে। ঠিক এই জায়গাতেই প্রধানমন্ত্রী তারেক রহমান এমন এক চালু খেলোয়াড়ের মতো চাল চেলেছেন, যাতে দিল্লির বুক কাঁপা শুরু হয়ে গেছে। সম্প্রতি বাংলাদেশের পক্ষ থেকে মোদী সরকারকে একেবারে দাঁত ভাঙা জবাব দেওয়া হয়েছে। আর এই এক চালেই দিল্লি এখন পুরো দিশেহারা হয়ে পড়েছে। হিসাব খুব সোজা, উজানে থাকা ফারাক্কা সহ ভারতের সমস্ত বাঁধ ডিনামাইট দিয়ে উড়িয়ে দেয়া হোক। যদি মোদী প্রশাসন এই কাজ করতে পারে, তবে ঢাকাও তিস্তা মেগা প্রজেক্ট বাতিল করবে। তখন আর চীনকে ডেকে আনার কোনো দরকার পড়বে না। তারেক সরকারের এই এক শর্তেই এখন দিশেহারা ঘুরছে সাউথ ব্লক। কারণ এই সমস্যার সমাধান তো খোদ দিল্লির পকেটেই ছিল। বাঁধ ভাঙলেই তো আর ঢাকার কোনো মেগা প্রজেক্টের দরকার হয় না। কিন্তু সততা বাদ দিয়ে ধূর্ত চালবাজি এখন তাদের জন্যই গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ স্রেফ নিজের দেশের কৃষক, জেলে আর মৃতপ্রায় নদীগুলোকে বাঁচাতে চায়। আর এই ন্যায্য দাবি আদায়ে তারেক রহমান যে ছক কষেছেন, তাতে ভারতের সব গলাবাজি একদম চুপ হয়ে গেছে। পরিস্থিতি যখন এমন বেকায়দায়, তখন ভারতের কিছু অতি উৎসাহী মহল চরম স্পর্ধা দেখিয়ে গলাবাজি শুরু করেছে। বাংলাদেশকে নাকি ফিলিস্তিনের গাজা কিংবা ইউক্রেন বানিয়ে ছাড়া হবে। কিন্তু এমন ফাঁকা আওয়াজে এখন আর কেউ ভয় পায় না। বাংলাদেশ তো আর ভারতের কোনো জমি দখল করতে যায়নি, তাহলে এত ভয় কিসের? বাস্তবতা হলো, চীনকে ভয় পাওয়া ভারতের এক পুরনো রোগ। ইতিহাস সাক্ষী দেয়, 1962 সালে এই চীনের কাছেই অরুণাচলে চরম নাকানি চুবানি খেয়েছিল দিল্লি। টানা 3 দিন অরুণাচল নিজেদের দখলে রেখে চীনারা নিজেদের ইচ্ছেতেই আবারও পিছু হটেছিল। এমনকি কিছুদিন আগে লাখাদের ভেতরে ঢুকে চীনারা যখন নিজেদের রাস্তা তৈরি করছিল, তখন মোদী প্রশাসন টু শব্দটিও করতে পারেনি। চীনারা সাফ জানিয়ে দিয়েছে এটা তাদের জমি, তারা রাস্তা বানাবে। লেজ গুটিয়ে পালানো সেই ভারত এখন নিজেদের অস্তিত্বের ভয়ে ঢাকার জন্য বাংলাদেশের ঘাড়ে বন্দুক রেখে চোখ রাঙানি দিচ্ছে। কিন্তু বাংলাদেশ এবার সেই চোখ রাঙানিকে স্রেফ বুড়ো আঙ্গুল দেখিয়ে বুঝিয়ে দিয়েছে
ভয় দেখানোর দিন চিরতরে শেষ। বাংলাদেশকে গাজা বানানোর যে বিশাল টাকার জোর এবং বৈশ্বিক দাপট দরকার, সেটা কি মোদী সরকারের আদৌ আছে? বিশ্বমঞ্চের দিকে তাকালে দেখা যায় ভারতের হালে একদমই পানি নেই। খোদ যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অফ স্টেট ক্রিস্টোফার ল্যান্ডেল মার্চ মাসে অবজারভার ফাউন্ডেশনে দিল্লিতে বসেই তাদের জব্বর শিক্ষা দিয়ে গেছেন। মার্কিন প্রশাসন সাফ জানিয়ে দিয়েছে, বেজিংকে টাকার জোরে পরাশক্তি বানানোর যে ভুল যুক্তরাষ্ট্র করেছিল, দিল্লির ক্ষেত্রে সেই ভুলের পুনরাবৃত্তি আর হবে না। মানে ভারতকে এখন সাধারণ নিয়মেই চলতে হবে। ভারতের গোয়েন্দা সংস্থা র এর সাবেক চিফ বিক্রম সুদো তার এক সাক্ষাৎকারে পরিষ্কার বলেছেন, এটি ভারতের রাজনীতি ও অর্থনীতির জন্য এক বিশাল সতর্কবার্তা। আর এই কড়া হুঁশিয়ারির পরপরই ভারতের অর্থনীতি এখন রীতিমতো ধুঁকছে। তার উপরে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর নতুন শুল্ক চুক্তির মাধ্যমে মোদির উপর বিশাল করের বোঝা চাপিয়ে দিয়েছেন। এই তো বাংলাদেশের নির্বাচনের 3 দিন আগেই $500 বিলিয়ন বেশি বাণিজ্যিক বোঝা ভারতের ঘাড়ে চেপেছে। শুধু তাই নয়, 90-এর দশক থেকে আইটি সেক্টরে যে সুবিধা ভারত পেত, ট্রাম্প এসে B1 বা B2 ভিসা পুরোপুরি বন্ধ করে দিয়েছেন। অর্থাৎ এখন হাজার হাজার ভারতীয়কে কার্গো বিমানে বস্তাবন্দি পণ্যের মতো প্যাক করে দেশে ফেরত পাঠানো হচ্ছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাশাপাশি ভারতও চরম ধরা খেয়েছে। ইরানের মতো কোনো দেশের ফান্ড থেকে টাকা নেয়ার সুযোগও তাদের নেই। যে দেশের অর্থনীতির নিজেরই জোর নেই, তারা কিভাবে আরেকটা দেশকে গাজা বানানোর স্বপ্ন দেখে? এই প্রশ্নটাই এখন সবার মুখে ঘুরপাক খাচ্ছে। বিশ্বমঞ্চে তো বটেই, আঞ্চলিকভাবেও ভারতের এখন খেল খতম হওয়ার জোগাড়। নিজেদের পাড়াতেই তারা এখন সবচেয়ে বড় এক ঘরে দেশে পরিণত হয়েছে। নেপালের মতো একটি দেশও এখন দিল্লির ছড়ি ঘোরানো মেনে নিচ্ছে না। নেপালের প্রধানমন্ত্রী তো ভারতের সচিবকে পাত্তা না দিয়ে আক্ষরিক অর্থেই অপমান করে ফেরত পাঠিয়েছেন। মুখের ওপর বলে দিয়েছেন মোদীকে পাঠাতে। প্রতিবেশী দেশগুলো যখন একের পর এক মুখ ফিরিয়ে নিচ্ছে, তখন ভারতের ভেতরের অবস্থা আরো ভয়াবহ। খণ্ডিত এই দেশের ভেতরেই এখন বাজছে ভাঙনের সুর। মোদী সরকারের চরম অরাজকতায় ভারতের রাজনীতি পুরোপুরি ধ্বংসের মুখে। শুধু কি তাই, সেখানে ভোটের নামে চলছে তামাশা, আর বিরোধীদের ভয় দেখিয়ে দল ভাঙার নোংরা খেলা। জাতপাতের জাতাকলে পিষ্ট হয়ে 85% দলিত, আদিবাসী আর সংখ্যালঘু মানুষ যেন বিশাল এক বন্দিশালায় দিন কাটাচ্ছে। অচ্যুত হিন্দু, মুসলিম বা খ্রিস্টান সবার মনেই এখন চরম ক্ষোভ। চারপাশের রাজ্যগুলো এখন আলাদা হওয়ার স্বপ্নে বিভোর। 20 জুন পশ্চিমবঙ্গ দিবস পালনের মধ্য দিয়ে সেই ভাঙনের আওয়াজ আরও স্পষ্ট হয়েছে। ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে ভারত যে লাফালাফি করত, ট্রাম্প এসে সেখানকার ইন্দো শব্দটাই কেটে দিয়েছেন। ভারতীয় বংশোদ্ভূত বলে যাকে ভারতের মিডিয়া মাথায় তুলে নাচত, সেই তুলসী গ্যাবার্ডও পদত্যাগ করে চলে গেছেন। সোজা কথায়, বাইরের কোনো শক্তির আর দরকার নেই। নিজেদের অহংকার আর উগ্রবাদী ভারতের মানচিত্রকে ধ্বংস করার জন্য যথেষ্ট। সব মিলিয়ে দাবার বোর্ডে তারেক সরকার এমন আটঘাট বেঁধে নেমেছে যে মোদী প্রশাসন এখন রীতিমতো হিমশিম খাচ্ছে। বাংলাদেশ তার তরুপের তাসটি চেলে দিয়েছে। ঢাকা প্রমাণ করে দিল, গাজা বা ইউক্রেনের ভয় দেখিয়ে মাথা নত করানোর দিন শেষ। ঘড়ির কাঁটা এগোচ্ছে, আর সাউথ ব্লক ভাবছে মিথ্যা খবর ছড়িয়ে পার পেয়ে যাবে। কিন্তু যেদিন তাদের ভেতরের দেয়ালগুলো ভেঙে পড়বে, সেদিন কোনো ম্যাজিকই তাদের বাঁচাতে পারবে না। এই চরম মাইনকার চিপা থেকে বের হওয়ার একটাই রাস্তা খোলা আছে দিল্লির সামনে। নিজেদের ভুল স্বীকার করে ফারাক্কা সহ সব বাঁধ ভেঙে দেয়া। হঠকারী চিন্তা ঝেড়ে ফেলতে না পারলে ভারত এক অনন্ত খাদের দিকে ধেয়ে যাবে। অহংকারের পতনের চূড়ান্ত সময় ঘনিয়ে এসেছে। লাল সবুজের সীমানা আজ তার বিশাল শক্তির জানান দিয়ে পুরো দিল্লিকে নাচিয়ে ছাড়ছে। এখন শুধু দেখার পালা, কবে ভারতের আসল রূপ সবার সামনে পুরোপুরি ফাঁস হয়ে যায়। আর আসল খেলা তো কেবল শুরু হলো।